তাহলে ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের বাস্তবে জীবনের কি লাভ ন্যারেশন চেঞ্জ শিখে, তাই না? আজকে আমাদের এই ক্লাসের মধ্যে ন্যারেশন চেঞ্জ শিখবো কেন, সেই প্রশ্নের উত্তর বের করব। তারপর ন্যারেশন চেঞ্জ করতে কিভাবে হয় সেটা তো ইজিলি বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে কারণটা দেখতে হবে। ধরো তোমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন, তোমার বাড়িতে এসেছেন এবং সে এসে পড়ে তোমাকে বলছে, তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমাকে বলছে যে বাবাকে ডাক। ঠিক আছে, তোমাকে বললো কি যে বাবাকে ডাক। তুমি বাবার কাছে গেলে, বাবার কাছে গিয়ে পরে তুমি দুই রকম ভাবে বাবাকে বলতে পারো কথাটা। একরকম কথা কি, যে বাবা একজন তোমাকে ডাকছেন, তুমি এরকম ভাবে বাবাকে কথাটা বলতে পারো। আবার তুমি এইভাবে কথাটা বলতে পারো যে বাবা একজন বলল বাবাকে ডাক। তাহলে তুমি নিজেই বলো এই দুটো কথার মধ্যে কোন কথাটা শুনতে ভালো লাগছে? অবশ্যই ঠিক বলেছো, এই প্রথম কথাটা শুনতে ভালো লাগছে যে বাবা একজন তোমাকে ডাকছেন। তাহলে ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের কি হবে? ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের এটাই লাভ হবে যে আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে কথাটা যেরকম সেই কথাটাকে পুরোপুরি ডায়লগ বাজি, মানে লোকটার ডায়লগটা কিন্তু এই বাবাকে ডাক, এটা কিন্তু এই লোকটার ডায়লগ ছিল। তাহলে লোকটার ডায়লগটা হুবহু না বলে আমরা সেই কথাটাকে কিভাবে বলছি যে বাবা তোমাকে একজন ডাকছেন, এটাকে ন্যারেশন চেঞ্জ। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে আরো ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ মাই ইংলিশ গুরুজি। Today we are going to discuss about narration change. তাহলে আজকে আমরা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে শিখব, কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা সবটা আমরা এই ক্লাসের মাধ্যমে পুরোপুরি শিখে নেব, এটা আমি তোমাদের প্রমিস করছি। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো। ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত আজকের পর থেকে আর হবে না তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা। তাহলে চলো আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক। ধরো তোমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন, তোমার বাড়িতে এসেছেন এবং সে এসে পড়ে তোমাকে বলছে, তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমাকে বলছে যে বাবাকে ডাক। ঠিক আছে, তোমাকে বললো কি যে বাবাকে ডাক। তুমি বাবার কাছে গেলে, বাবার কাছে গিয়ে পরে তুমি দুই রকম ভাবে বাবাকে বলতে পারো কথাটা। একরকম কথা কি, যে বাবা একজন তোমাকে ডাকছেন, তুমি এরকম ভাবে বাবাকে কথাটা বলতে পারো। আবার তুমি এইভাবে কথাটা বলতে পারো যে বাবা একজন বলল বাবাকে ডাক। তাহলে তুমি নিজেই বলো এই দুটো কথার মধ্যে কোন কথাটা শুনতে ভালো লাগছে? অবশ্যই ঠিক বলেছো, এই প্রথম কথাটা শুনতে ভালো লাগছে যে বাবা একজন তোমাকে ডাকছেন। তাহলে ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের কি হবে? ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের এটাই লাভ হবে যে আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে কথাটা যেরকম সেই কথাটাকে পুরোপুরি ডায়লগ বাজি, মানে লোকটার ডায়লগটা কিন্তু এই বাবাকে ডাক, এটা কিন্তু এই লোকটার ডায়লগ ছিল। তাহলে লোকটার ডায়লগটা হুবহু না বলে আমরা সেই কথাটাকে কিভাবে বলছি যে বাবা তোমাকে একজন ডাকছেন, এটাকে ন্যারেশন চেঞ্জ বলা হয়। খুব ইজি একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা আমি প্রমিস করছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, ন্যারেশন চেঞ্জ সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, না আমার আছে না আমি চাইবো তোমার কোনোদিন থাকবে। তাই দেখতে থাকো এবং শিখতে থাকো। বেশ, আমি এবার ইরেজ করছি। এবার দেখো ন্যারেশন চেঞ্জের মধ্যে তোমাদেরকে প্রথমে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের কয় রকম ভাগ আছে। তো ন্যারেশনকে যদি আমরা ভাগ করি, ন্যারেশন চেঞ্জকে অ্যাকচুয়ালি বাংলায় কি বলা হয়? উক্তি পরিবর্তন, তাই না? তাহলে উক্তি পরিবর্তনটা কিরকম দেখে নাও। যেমন ধরো বাবু সেড, মানে বাবু বলেছিল। তাহলে বাবুর একটা কথা আছে যেটা বাবু বলেছিল। কি বলেছিল? যেমন ধরো আই লাভ পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি, তাই না? তাহলে বাবু বলেছিল, বাবু কি বলেছিল? বাবু বলেছিল আমি পিৎজা খেতে ভালোবাসি। আই লাভ পিৎজা মানে কি? আমি পিৎজা খেতে ভালোবাসি। ব্যাপারটাকে আমি পিৎজা ভালোবাসি মানে পিৎজা খেতে ভালোবাসি, পিৎজা তো দেখতে ভালোবাসি না। আরে বাবা কত সুন্দর পিৎজা, না। তাহলে বাবু সেড আই লাভ পিৎজা, মানে বাবু বলেছিল আমি পিৎজা ভালোবাসি বা আমি পিৎজা খেতে ভালোবাসি। এই সেন্টেন্সের মধ্যে যেটা কোটেশনে রয়েছে তোমাকে সেটাকে চেঞ্জ করে দিতে হবে, এটাকে ন্যারেশন চেঞ্জ বলা হয়। এই ক্ষেত্রে নিয়ম আছে, কিন্তু কোন ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে নেই প্রথমে আমি তোমাকে সেটা শেখাবো, তারপর শেখাবো কোন ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে হয়, তাই না? তাহলে দেখো এবার আমি একটা সেন্টেন্স লিখছি যে বাবু সেজ, এটা মানে কি? মানে হচ্ছে বাবু বলে। কি বলে? যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য
দা সান মানে কি সূর্য, দা শব্দ তো টি, তাহলে সূর্য টি বা সূর্য পূর্ব দিকে ওঠে, রাইজেস মানে কি পূর্ব দিকে ওঠে। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার আগে প্রথমে তোমাকে জানতে হবে যে যেটা কোটেশনের মধ্যে নেই, মানে এই যে দেখতে পাচ্ছ বাবু সেজ, এটা কিন্তু কোটেশনের মধ্যে নেই, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আবারও বলছি, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। অনেকে দেখবে এটাকে রিপোর্টিং ভার্ব বলে, রিপোর্টিং ভার্ব না, এই টোটালটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এবং যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আবারও বলছি, রিপোর্টেড স্পিচ। কোটেশনের মধ্যে থাকলে সেটাকে রিপোর্টেড স্পিচ বলবে, আর যেটা কোটেশনের মধ্যে থাকবে না সেটাকে তুমি রিপোর্টিং স্পিচ বলবে। ঠিক আছে, তাহলে রিপোর্টিং স্পিচের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট মানে যে কাজ করে, তাহলে বাবু এখানে কাজ করে, তাহলে বাবুটাকে কি বলা হচ্ছে বলো? ঠিক বলেছো, বাবুটাকে এখানে সাবজেক্ট বলা হয়। ঠিক আছে, শেষ মানে হচ্ছে বলে, তাহলে বাবু বলে, শেষটাকে কি বলা হয় বলো? শেষটাকে বলা হয় ভার্ব। ভার্ব মানে কাজ করা বা অবস্থা বোঝায়। তোমরা অলরেডি ভার্বের ক্লাস দেখেছো, আমি ডেডিকেটেড ভিডিও রেখেছি ভার্বের জন্য, তোমরা সেই ভিডিও দেখে নাও এবং ভার্বের যদি সম্পর্কে কোনো সমস্যা থাকে একবার ক্লিয়ার করে নাও তোমরা। বেশ, তাহলে বাবু শেষ মানে বাবু এখানে সাবজেক্ট, শেষ মানে এখানে বলে, তাহলে এই টোটালটাকে কিন্তু রিপোর্টিং স্পিচ বলা হয়। তার মধ্যে এটাকে বলা হয় রিপোর্টিং সাবজেক্ট, আর এই যে ভার্ব যেটা রয়েছে সেটাকে বলা হয় কি? রিপোর্টিং ভার্ব। আবার এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা টোটালটা কতগুলো ওয়ার্ড রয়েছে বা একটা সেন্টেন্স রয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই সেন্টেন্সটা কিন্তু রিপোর্টেড স্পিচ। আবারও বলছি, এই সেন্টেন্সটা আমাদের রিপোর্টেড স্পিচ। এবং এই রিপোর্টেড স্পিচের মধ্যে দেখে নাও দ্য সানটাকে কি বলা হচ্ছে বলো? সাবজেক্ট বলা হচ্ছে। রাইজেস মানে হচ্ছে ওঠা, এটাকে ভার্ব বলা হচ্ছে। দ্য সান রাইজেস, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। দ্য সান রাইজেস মানে সূর্য ওঠে। কি অ্যান্সার আসছে? সূর্য ওঠে। কাকে? অ্যান্সার আসছে, আসছে না, তাহলে কিন্তু কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে যে বাবু বলে, কি বলে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোন টেন্সে আছে বলো? বাবু বলে, এটা কোন টেন্সে আছে? হ্যাঁ তুমি ঠিক বলেছো। বাবু সেজ, এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে বা সিম্পল প্রেজেন্টে আছে। প্রেজেন্ট ইনডেফিনাইটে দুটো নাম, একটা প্রেজেন্ট ইনডেফিনাইট আর একটা সিম্পল প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাহলে বাবু সেজটাকে আমি কি লিখবো দেখে নাও? বাবু সেজ, আমি আরেকবার লিখে নিই, বাবু সেজ, বাবু বলে, তাহলে বাবুটাকে দেখে এবার এটাকে কি বলা হচ্ছে বলে? এটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বলতে কি? যে ক্ষেত্রে তোমাদের কোটেশন রয়েছে এমন একটা সেন্টেন্সটাকে কি বলা হচ্ছে বলো? ডাইরেক্ট স্পিচ বলা হয়। মানে ন্যারেশন টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে আমাদের বলা হয় DIRECT, ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, আর যেটা ডাইরেক্ট কোটেশনটা আমি উঠিয়ে যেটা চেঞ্জ করে দেবো সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা বুঝতেই পারছো, কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। তাহলে ডাইরেক্টের মধ্যে ডি নিলাম আর স্পিচের মধ্যে এস নিলাম, নিয়ে আমি লিখলাম ডি ফর ডাইরেক্ট, এস ফর স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচে কি লেখা রয়েছে দেখে নাও? ডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে বাবু সেজ, মানে বাবু বলে, তাই না? ডাইরেক্ট স্পিচের মধ্যে লেখা রয়েছে বাবু বলে। তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচ মানে IS বলে লিখলাম। ইনডাইরেক্ট স্পিচে আমরা কি লিখবো? বাবুটার জায়গায় বাবুটাকে দেখে দেখে বাবুই লিখে দেবো। তাহলে বাবুটাকে দেখে বাবুই লেখো। সেজটাকে সেজই করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে আর এইটার মাধ্যমে নিত্য সত্য বোঝানো হচ্ছে। মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরকালের সত্য। তাহলে চিরকালের সত্যটা তো এমন নয় যে আগে উঠেছিল আর কোনোদিন উঠবে না, এরকম তো নয় ঘটনা। তা দা সান রাইজেস ইস্টে কি হবে? দা সানটা থাকে দান সানি বসবে, দা সান রাইজেসের জায়গায় কি হবে? রাইজেস। ইনের জায়গায় ইন দেখে দেখে ইনটা বসিয়ে দাও, আর দাটা দায়ের জায়গায় বসিয়ে দাও, ইস্টটাকে ইস্টের জায়গায় বসিয়ে দাও। ওকে, দেখো হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। আবার বলছি, বাবুটার জায়গায় আমি এখানে বাবুটাকে বাবুই বসিয়ে দিয়েছি, শেষটা শেষ বসিয়েছি। ঠিক আছে, দা সান রাইজেস ইন দা ইস্টটাকে কি বসিয়েছি দেখে না? দাটাকে দায়ের জায়গায় বসিয়েছি, সানটাকে সানের জায়গায়, রাইজেসটাকে রাইজের জায়গায়, ইনটাকে ইনের জায়গায়, দাটাকে দায়ের জায়গায়, ইস্টটাকে ইস্টের জায়গায় বসিয়ে দিয়েছি। খুব ইজি না? তাহলে তোমাকে জানতে হবে যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে, যদি সেটা নিত্য সত্য বোঝায়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট, যদি সেটা নিত্য সত্য বোঝায় সেক্ষেত্রে কোনো ন্যারেশন চেঞ্জের কোনো রকম নিয়ম কিন্তু তুমি লাগাবে না। কোন ক্ষেত্রে নিয়ম লাগাবে আমি বলবো এবার, কোন ক্ষেত্রে নিয়ম লাগাবে। ঠিক আছে, আবার বলছি, বাবু বলে কি বলে? দ্য সান রাইজেস নেমে সূর্য পূর্ব দিকে ওঠে। এই ক্ষেত্রে আমরা কোনো রকম ন্যারেশন চেঞ্জ করিনি, কারণ এটাকে নিত্য সত্য বোঝা হচ্ছে। নিত্য সত্যর ক্ষেত্রে কোনো রকম ন্যারেশন চেঞ্জ হয় না। ওকে, বেশ, আমি এটা ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বেশ, এইবার একটা সেন্টেন্স দেখো যে কোন ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তাহলে যদি এই ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ না হয় তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ করব, তার আগে কতগুলো নিয়ম তোমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। যেমন ধরো আমি এখানে ডাইরেক্ট স্পিচ লিখেছি, ইনডাইরেক্ট স্পিচ লিখেছি। তাহলে ডাইরেক্ট স্পিচটা আবার একবার লিখছি, বাবু সেড। ঠিক আছে,
বাবু সেড আই লাভ পিৎজা, মানে বাবু কি বলেছিল আমি পিৎজা খেতে ভালোবাসি। এটা কোন স্পিচে লেখা রয়েছে? এটা ডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে, ঠিক আছে। এটাকে চেঞ্জ কোন স্পিচে করতে হবে? ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আমি একটা লিখছি, তোমরা দেখে বুঝতে পারবে যে কিভাবে কি হবে। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটে যদি লেখা থাকে, কি লেখা থাকে? যদি ডাইরেক্ট স্পিচ মানে কোনটা? এই যে দেখতে পাচ্ছ যেটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। এই রিপোর্টেড স্পিচটা যদি ডাইরেক্ট স্পিচের প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে কিন্তু সেটাকে পাস্ট ইনডেফিনিটে করতে হয়, ঠিক আছে। প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে যদি অ্যামিজা থাকে তবে সেটাকে চেঞ্জ করে ওয়াজ ওয়ার করতে হয়। তাহলে আই লাভ পিৎজা মানে আমি পিৎজা খেতে ভালোবাসি, এই সেন্টেন্সটার পাস্ট ফর্ম করলে কি হবে? আমি পিৎজা খেতে ভালোবাসতাম। তাহলে ভাবটাকে V2 করে দিতে হবে, এখানে V1 আছে সেটাকে তোমাকে V2 করতে হবে। তাহলে বাবু সেটটাকে তোমাকে কি লিখতে হবে বলো? বাবু সেডই লিখতে হবে, বাস। এই যে দেখতে পাচ্ছ এটা পাস্টে রয়েছে না, সেড এটা পাস্টে রয়েছে। আগের সেন্টেন্সে কি ছিল? আগের সেন্টেন্সে এটা প্রেজেন্টে ছিল। দেখো আগের সেন্টেন্সটা আমি আবার লিখছি, বাবু সেজ নিয়ে বাবু সেজ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এই ক্ষেত্রে দেখে নাও কি বাবু সেজের জায়গায় এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে এবং এই টোটালটা কিন্তু প্রেজেন্টে রয়েছে বলে আমরা চেঞ্জ করিনি, ওটাকে যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছি। কেবল এই কমা আর কোটেশনটা উঠিয়ে আমি দ্যাট বসিয়েছিলাম, তাই না? শুধুমাত্র দ্যাট বসিয়েছিলাম, বাদ বাকি যেমন যেটা ছিল তেমন সেটা বসিয়ে দিয়েছিলাম। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে বাবুটা বাবুর জায়গায় বসবে আর সেটটাকে আমাদের জায়গায় সেডই বসাতে হবে, টোল্ড বসবে না। কোন ক্ষেত্রে টোল্ড বসবে সেটা আমি বলবো, আগে এটা দেখে নাও। তাহলে বাবু সেট, বাবু কি বলেছিল? আমি পিৎজা খেতে ভালোবাসি, এটা কিন্তু নিত্য সত্য না। বাবু পিৎজা খেতে ভালোবাসে এটা কিন্তু নিত্য সত্য না। তাই যেহেতু নিত্য সত্য নয় তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট লেখা রয়েছে, মানে এটা পাস্ট ফর্মে লেখা রয়েছে। আবার বলছি দেখে নাও, রিপোর্টিং যে স্পিচটা রয়েছে সেই ক্ষেত্রে ভার্বটা যদি পাস্টে থাকে তবে তোমাকে সেটা চেঞ্জ করা যাবে। তাহলে বাবুটার জায়গায় বাবু বসিয়েছি, সেটটাকে আমি সেডই বসিয়ে দিয়েছি। আই লাভ পিৎজাটাকে কি হবে বলো? বাবু সেড। এইবার আমাদেরকে এই কমা আর এই কোটেশনটা উঠাতে হবে এবং কমা আর কোটেশনটা উঠিয়ে আমাদেরকে দ্যাট বসাতে হবে। এই যে কমা কোটেশনটা উঠিয়ে আমাদের দ্যাট বসাতে হচ্ছে। দ্যাট কেন বসাতে হচ্ছে? কারণ লিঙ্কার। বাবু বলেছিল যে, দ্যাট মানে কি এখানে? যে। এবার বাবু বলেছিল আমি পিৎজা খেতে ভালোবাসি, এটা কিন্তু আমি বলছি না, এটা বাবু বলেছিল যে বাবু পিৎজা খেতে ভালোবাসে, তাই না? তাহলে বাবু বলেছিল যে বাবু পিৎজা খেতে ভালোবাসে, তাহলে আবার এখানে কি বাবু লিখবো? বাবুকে লিখবো? বাবু লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ দুবার এখানে বাবু ওখানেও একবার বাবু, এরকম কিন্তু ইংলিশে করা যায় না। আবারও বলছি, একই জিনিস যদি বারবার চলতে থাকে তাহলে সেটা কিন্তু একটা বোরিংনেস চলে আসে, তাই না? একটা একঘেয়েমি টাইপের একটা ব্যাপার চলে আসে। ঠিক তেমনি বেশিরভাগ একটাই জিনিস বারবার করে লেখা, প্রতিদিন মাংস ভাত করা বা প্রতিদিন ধরো কেউ আলু সেদ্ধ ভাত খায় বা প্রতিদিন কেউ যদি মাছ ভাত খায় তাহলে সেটা কিন্তু তার ভালো লাগে না। চেঞ্জ করে খেতে, আজকে মাছ ভাত, কোনোদিন আলু সেদ্ধ ভাত, কোনোদিন মাংস ভাত, কোনোদিন ডিম ভাত, এরকম করে চেঞ্জ করে খেতে হয়। কোনোদিন কিছুই খেতে নেই, ফল খেতে হয়। ঠিক তেমনি রকম ভাবে বাবুটার জায়গায় আমি কি বসে দেবো? বাবুর যে প্রোনাউনটা সেই প্রোনাউনটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বাবুটাকে কি বলা হচ্ছে? বাবুটাকে এখানে হি বলা হয়। তাহলে বাবু সেড দ্যাট হি। এবার আমি এখানে কি বসাবো? এখানে লাভ। লাভের V2 ফর্ম কি? লাভড, LOVED। তাহলে হি লাভড পিৎজাটার জায়গায় পিৎজা বসিয়ে দাও, বাস, লাস্টে ফুল স্টপ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে বাবু বলেছিল যে হি লাভড পিৎজা, এখানে হি বলতে কি? এই বাবুটাকে বোঝানো হচ্ছে, সেই জন্য বাবুটার পরিবর্তে আমি প্রোনাউনটা বসিয়ে দিয়েছি হি। কেন প্রোনাউন বসিয়েছি? আবার যদি বাবুকে নিয়ে আসতাম তাহলে কিন্তু সেটা একঘেয়েমি লেগে যেত, ন্যারেশন চেঞ্জ কিন্তু ভালো লাগতো না। এইরকম ভাবে আমি চেঞ্জ করেছি। তাহলে এইরকম ভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এবার রুলসগুলো এক এক করে দেখে নাও কিরকম ভাবে কি করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিটে করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যাপারটা হচ্ছে অ্যাম ইজ আর যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে অবশ্যই সেটা ওয়াজ আর ওয়ারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তবে সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হয়। যেমন অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি মানেই জানবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে আই অ্যাম প্লেইং, উই আর গোয়িং, আই অ্যাম ড্যান্সিং, হি ইজ স্লিপিং, এই যে সেন্টেন্সগুলো দেখছো, মানে অ্যাম ইজ আর প্রথমে থাকতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা বেস ফর্ম থাকবে, আইএনজি থেকে যাবে। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে
কোনটা থাকে? এইটা যদি থাকে প্রেজেন্ট, এটাকে যদি পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে এটাকে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এক এক করে পরপর সব সেন্টেন্সগুলো লিখে দেখে নিই যে কীরকম ভাবে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে, তাই না? আবার এই ক্ষেত্রে দেখে নাও শ্যাল উইল যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে উড করবে। যেমন তুমি এটা বলতে পারো স্যার প্রেজেন্টগুলো লিখেছেন, পাস্টগুলো লিখেছেন, তাহলে ফিউচারে থাকলে কি হবে? আরে ফিউচার মানে তো শ্যাল বা উইল, ফিউচার মানে অন্য কিছু না। শ্যাল বা উইলের পর যদি V1 বা প্রেজেন্ট ফর্ম ভার্বের যদি বসে যায় তবে সেটা কিন্তু ফিউচার ফর্ম হয়ে যায়। তাহলে শ্যাল বা উইলের পর শ্যাল বা উইল থাকলে কিন্তু সেটাকে উড বলা হয়। এরপর আমি আসছি যদি উড থাকে তবে উডই করবে, মে থাকলে মাইট করতে হয়, শুড থাকলে শুড হ্যাভ প্লাস V3 করতে হয়, ক্যান থাকলে কুড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট করতে হয়, দিস থাকলে করতে হয় দ্যাট, দিস থাকলে করতে হয় দোজ, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, হেন্স থাকলে দেন্স, হিদার থাকলে দিদার, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট মানে ওই রাত্রি, আবার টুমোরো মানে আগামীকাল থাকলে কি হয়ে যাবে বলো? দ্য নেক্সট ডে মানে পরের দিন বা দ্য ফলোয়িং ডে। আচ্ছা, এরপর দেখে নাও নেক্সট উইক বা মান্থ বা ইয়ার থাকলে দ্য ফলোয়িং উইক বা ফলোয়িং মান্থ বা ফলোয়িং ইয়ার। নেক্সট মানে কি? পরবর্তী, পরবর্তী মানে কি? যেটা ফলো করা হবে, ফলোয়িং। এবার লাস্ট ডে বা লাস্ট নাইট বা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার থাকলে পরে দ্য প্রিভিয়াস ডে বা দ্য প্রিভিয়াস নাইট বা দ্য প্রিভিয়াস মান্থ বা দ্য প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু হয়ে যায়। ইয়েস্টারডে মানে গতকাল, যেটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেরকম থাকলে দ্য প্রিভিয়াস ডে। আবারও বলছি প্রিভিয়াস মানে কি? আগের, প্রিভিয়াস মানে কি? আগের। এবং পরবর্তী ক্ষেত্রে যেতে গেলে নেক্সট উইক, পরবর্তী ক্ষেত্রে নেক্সট থাকলে কি? দ্য ফলোয়িং। আবারও বলছি নেক্সট থাকলে ফলোয়িং, আর প্রিভিয়াস থাকলে এই লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, এবার এক এক করে সেন্টেন্সগুলো দেখে নাও কোন রকম ভাবে কি করতে হয়। এত মাথা ঘামানোর দরকার নেই যে এতগুলো নিয়ম লিখেছেন, নিয়মগুলো খুব ইজি, তোমরা নিজেরাই বলতে পারবে যে কোনটা কি করতে হয় কি না করতে হয়। জাস্ট একটু দেখে নাও এবং তোমরা সবটাই পারবে। বেশ, আমি এটা ইরেজ করে দিলাম। এবার আমি এক এক করে অ্যাসারেটিভ সেন্টেন্সে আমি করব অবশ্যই। প্রথমে আমি এখানে লিখছি অ্যাসারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা শিখে নিই। অ্যাসারেটিভ সেন্টেন্সের যদি ভয়েস চেঞ্জ শিখে যাও তাহলে বাকি কিন্তু সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তুমি পারবে, কারণ তোমার মধ্যে ন্যাচারাল বা জেনারেল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আর ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স পুরোপুরি তোমাকে জানতে হবেই, টেন্স না জানলে ভয়েস চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তা যারা যারা টেন্সের ভিডিও দেখোনি আবারও বলবো এই ভিডিওটা পজ করে প্রথমে টেন্সের ভিডিও দেখে নাও, টেন্স আমি কীভাবে কি বলছি। আর যাদের শর্ট ফর্ম দরকার শর্টে আমি লিখে দিয়েছি যে কোন টেন্সটা কিভাবে আমাদেরকে বোঝায়, কোন টেন্সটা কীরকমভাবে থাকে না থাকে। ঠিক আছে, বেশ এক এক করে আমরা করি, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। যারা এখনো টেন্সের ভিডিও দেখোনি আবারও বলছি এটা দেখতে থাকো, দেখার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা নিজেরাই পারবে যে কোনটা কি আছে না আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখছি, দেখো সেন্টেন্স কয় প্রকার হয়? সেন্টেন্স হয় 5 রকমের, আশীর্বাদ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, 5 রকমের সেন্টেন্স হয়। বেশ, এই 5 রকমের সেন্টেন্সের মধ্যে আমি সর্বপ্রথম অ্যাসারেটিভ সেন্টেন্স দিয়ে আমি ভয়েস চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো যে অ্যাসারেটিভ সেন্টেন্স মানে কি। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনা। বর্ণনা মানে কি? বর্ণনা মানে কি? যা দেখা হয় কমা তার সম্পর্কে কিছু বলা হয়, যা আমরা দেখতে পাই সেই সম্পর্কে কিছু যদি বলে দেওয়া হয় সেটাকে অ্যাসারেটিভ সেন্টেন্স। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। যেমন সুবোধ একজন ভালো ছেলে, সুবোধ ভালো ছেলে নয়, তাহলে দুটোই আমি কিন্তু বলছি, এই দুটোই আমি দেখেছি সুবোধের সম্পর্কে, আমি একটা আইডিয়া করেছি এবং সেই সম্পর্কে বলছি, তাই না? বেশ, তাহলে এবার আমি বলছি যে অ্যাসারেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা একটু দেখে নাও। আবারও বলছি ন্যারেশন চেঞ্জ মানে কি? উক্তি পরিবর্তন, মানে একজনের ডায়লগ বাজিটা না করে আমাদেরকে সেটাকে সিম্পল ভাবে বলে দিতে হবে। ঠিক আছে, ডায়লগটা হাঁটিয়ে দিতে হবে, মানে আমি যেটা বলেছিলাম সেই জিনিসটা হাঁটিয়ে দিয়ে তুমি সেটাকে মানে অপরিবর্তিত রেখে, মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে অপরিবর্তিত রেখে আমাকে বলতে হবে। কিরকম ভাবে বলতে হবে প্রথমে দেখে নাও। তাহলে আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছি, লিখলাম রাজু সেড। এবার আরেকটা জিনিসও তোমাদেরকে বলি, রাজু সেড টু মি নিয়ে কি লিখতে হচ্ছে দেখে নাও, যে I speak the truth। তাহলে রাজু আমাকে বলেছিল,
এইবার এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তোমাকে লিখতে হবে টিওএলডি টোল্ড। আবারও বলছি, টিওএলডি টোল্ড মানে বলেছিল, এটা লিখতে হবে। যদি সেখানে অবজেক্ট থাকে তবেই। কোনখানে অবজেক্ট থাকবে? এই যে দেখতে পাচ্ছ রিপোর্টিং যে স্পিচটা রয়েছে, রিপোর্টিং স্পিচ কোনটা? যেটা কোটেশনের মধ্যে থাকে না সেটাকে রিপোর্টিং স্পিচ বলে। এই রিপোর্টিং স্পিচ আগে থাকতে পারে বা রিপোর্টিং স্পিচ পরে থাকতে পারে। পরে থাকবে মানে কি? যেমন ধরো সেন্টেন্সটা আমি যদি এরকম করে লিখি, যেমন আই স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, নি কি লিখলে এখানে রাজু সেড টু মি। এই যে সেন্টেন্সটা তুমি এরকম ভাবে দেখতে পাচ্ছ, আই স্পিক দ্য ট্রুথ, রাজু সেড টু মি, এই একই রকম ভাবে যেটা কোটেশনের মধ্যে নেই সেইটাকেই বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং যেটা কোটেশনের মধ্যে থাকে সেটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড, আর এটা লিখবে টিং, টিআইএনজি, টিং, ঠিক আছে, REPORTING, রিপোর্টিং, আর এটা রিপোর্টেড। এইবার দেখে নাও যে রাজু সেড টু মি ডাইরেক্ট স্পিচে ধরো এটা লেখা আছে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। কিভাবে কি করবে? তুমি রাজুটাকে দেখে রাজুটাকে প্রথমে রাজু বসাবে, ঘাবড়ে যাবে না, তোমাকে যেরকম বলা হচ্ছে তুমি সেরকম করবে, খুব ইজি ভাবে তোমাদেরকে আমি শেখাবো। রাজুটাকে তুমি রাজুই লিখবে, এই সেটটার পরে সেটটাকে প্রশ্ন করতে হবে, অবজেক্ট আছে কিনা দেখতে হবে। তাহলে অবজেক্ট বের করার জন্য কি করতে হয়? ভাবকে হোয়াট মানে কি এবং হুম মানে কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে সেট মানে বলেছিল, কি বলেছিল সেটা কিন্তু এখন পরে কথা। এই ব্যাপারটা যে রিপোর্টিং স্পিচের মধ্যে তোমাকে দেখতে হবে অবজেক্ট আছে কি নেই। তাহলে বলেছিল, কাকে বলেছিল? হুম। হুম মানে কি? কাকে। তাহলে বলেছিল কাকে বলেছিল? দেখো আমাকে বলেছিল, তাই না? তাহলে মি মানে কি? আমাকে বলেছিল। তাহলে এখানে অবজেক্ট পাচ্ছি, অবজেক্ট যদি থাকে তবেই তুমি সেটটাকে চেঞ্জ করে টোল্ড করবে, না হলে টোল্ড করবে না। এখানে যদি সেন্টেন্সে থাকতো রাজু সেড, যদি টু মিটা না থাকতো তাহলে সেটটাকে তোমাকে সেডই লিখে দিতে হতো, এক্ষেত্রে কিন্তু তুমি টোল্ড লিখতে পেতে না। যেহেতু অবজেক্ট আছে, আবার বলছি যেহেতু এখানে অবজেক্ট আছে সেই জন্য তোমাকে টোল্ডটাকে এখানে লিখতে হবে। তাহলে রাজু টোল্ড, এই টুটাকে লিখবে না, টুটাকে না লিখে তুমি অবজেক্টটাকে বসিয়ে দেবে, রাজু টোল্ড মি, আর এই কমা আর এই কোটেশনটা উঠিয়ে দিতে হবে, এবং কমা আর কোটেশন উঠিয়ে দিয়ে লিখতে হবে তোমাদেরকে দ্যাট। তার ন্যারেশন চেঞ্জের নিয়ম কি? প্রথমে সাবজেক্টটা যেমন আছে তেমন লিখতে হয়, তারপরে দেখতে হয় যে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট যদি থাকে তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট থাকলে পরে সেটাকে টোল্ড করবে। যদি এখানে টোল্ডই থাকতো তাহলে তোমাকে টোল্ডই লিখতে হতো, যেহেতু সেট আছে অবজেক্ট আছে সেখানে তুমি টোল্ড লিখেছো, ঠিক আছে। আর যদি এখানে টোল্ড মি লিখতে হতো, টোল্ড মি থাকতো তা তুমি টোল্ড মি লিখতে, ওটা চেঞ্জ কিছু করার দরকার ছিল না। রাজু টোল্ড মি দ্যাট। এবার আই স্পিক দ্য ট্রুথ মানে আমি সত্যি বলি, আমি তো বলছি না, এটা রাজু বলেছিল আমাকে যে আমি সত্যি বলি, ঠিক আছে। তা রাজু সেড টু মি আই স্পিক দ্য ট্রুথ। তাহলে আই এর মাধ্যমে কাকে বোঝানো হচ্ছে? ঠিক ধরেছো তোমরা, রাজুকে বোঝানো হচ্ছে। তাহলে আবার কি আমি রাজু লিখবো? রাজুর প্রোনাউনটা কি? রাজুকে আমরা কিভাবে ডাকতে পারি? হি লিখতে পারি, যেহেতু রাজু একজন পুরুষ, হি লিখলাম। এখানে যদি রাজস্মিতা থাকতো তাহলে আমি সি লিখতাম, কারণ রাজস্মিতাকে সি বলা হয় সাধারণত, তাই না? প্রোনাউন রাজস্মিতার প্রোনাউন সি, তাহলে সি। তাহলে এখানে আইটা কিন্তু উঠে গিয়ে আমি এখানে সি লিখলাম, হি লিখলাম। কেন হি লিখলাম? কারণ রাজুর প্রোনাউনটা এখানে হি। ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে আই স্পিক দ্য ট্রুথ মানে আমি সত্যি কথা বলি, এটা কোন টেন্সে আছে? এটা আছে দেখে নাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, কি করে বুঝবো? আবারও বলছি, তোমাদের মধ্যে কি সমস্যা হয় যে স্যার এই যে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে কোটেশনের মধ্যে, সেটা যে কোন টেন্সে আছে আমি কি করে বুঝবো? আবারও বলে দিচ্ছি, একটা টোটকা বলছি, এই টোটকা কাজে লাগাও, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আই স্পিক দ্য ট্রুথের মাধ্যমে কোনো ভার্ব প্লাস আইএনজি রয়েছে? মানে কি আই এম স্পিকিং এরকম কিছু রয়েছে? নেই। তাহলে আইএনজি নেই মানে কি কন্টিনিউয়াস টেন্স নয়। আবারও বলছি, আইএনজি নয় মানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়। পারফেক্ট টেন্স কি? পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ বা হ্যাজ কিছু একটা বসতে হবে। দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বসে তারপর ভি থ্রি বসে, তাহলে এখানে কি হ্যাভ বা হ্যাজ বা ভি থ্রি বসেছে? না, তাহলে ভি থ্রি বসেনি, তাহলে এটা পারফেক্ট টেন্সও নয়। তাহলে পারফেক্ট টেন্স যদি না হয়, কন্টিনিউয়াস টেন্স যদি না হয়, তাহলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হবে না। আবারও বলছি, যদি এটা কন্টিনিউয়াস নয়, যদি এটা পারফেক্ট টেন্স নয়, তাহলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও নয়। তাহলে এটা কোন টেন্স? আই স্পিক দ্য ট্রুথ অবশ্যই দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডেফিনাইট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটে লেখা আছে এখানে, এটা চেঞ্জ করতে গেলে পাস্ট ইনডেফিনাইটে লিখতে হবে। তাই তোমাকে ভার্বের ফর্মসগুলো জানতে হবে, যে স্পিকের পাস্ট ফর্ম কি? স্পিক, স্পোক, স্পোকেন, ঠিক আছে। তাহলে ভি টু বা স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, তাহলে হি স্পোক, দাটার জায়গায় দা বসিয়ে দাও, ট্রুথের জায়গায় ট্রুথ বসিয়ে দাও, দেখো হয়ে গেল।
তো রাজু টোল্ড মি দ্যাট হি স্পোক দ্য ট্রুথ। ক্লিয়ার? বেশ, তাহলে এটা আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে আমরা করলাম। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করব, ঠিক আছে? তাহলে ইনডেফিনিটের আশা করি তোমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই। এবার আমরা কন্টিনিউয়াস দিয়ে করব। তাহলে কন্টিনিউয়াস আমরা জেনে যাব যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কিভাবে করতে হয়। তাহলে একটু দেখে নাও। বেশ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখছি আমি। তাহলে আমি একই সেন্টেন্স লিখছি, রাজু সেড। ঠিক আছে, এখানে কিন্তু সেটটা সেডই বসে যাবে। কেন? কারণ কোনো অবজেক্ট দেখতে পাচ্ছ না তুমি। ভাবকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়, এখানে হুম দিয়ে প্রশ্ন করলে সাধারণত অবজেক্টগুলো বেরোয়। ঠিক আছে, তাহলে রাজু সেড, দেখো আই এম ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে রাজু বলেছিল যে আমি জল পান করছি। আমি জল পান করছি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কি করে বুঝবে? এই যে এম ইজ আর একটা কিছু বসবে, এই দেখতে পাচ্ছ, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি ফর্মস মানেই আনবে কন্টিনিউয়াস। তার আগে এম ইজ আর কিছু একটা বসতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা বসবে। তাহলে আই এম ড্রিঙ্কিং ওয়াটার কোন টেন্সে আছে? ঠিক বলেছো তোমরা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে কোন টেন্সে করতে হয়? পাস্ট কন্টিনিউয়াসে। এম ইজ আর থাকলে কোন কি লিখতে হয়? ওয়াজ বা ওয়্যার লিখতে হয়। তা রাজুটা রাজুর জায়গায় লেখো রাজু, সেটটা সেটের জায়গায় বসবে, টোল্ড হবে না। কেন হবে না? অবজেক্ট নেই। এই কমা কোটেশনটা উঠে কি হবে? কি হবে বলো? হ্যাঁ ঠিক বলেছো, দ্যাট। তাহলে রাজু সেড দ্যাট। এবার আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার মানে আমি জল পান করছি। আমি জল পান করছি, তা সে জল পান করছিল। রাজু বলেছিল আমি জলপান করছি, এটার মানেটা কি তোমাকে বলতে হবে কিভাবে? রাজু বলেছিল যে সে জলপান করছিল, তাই না? তাহলে রাজু সেড দ্যাট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি করতে হবে? আইটার জায়গায় এখানে কি বসাতে হবে বলো? রাজুটাকেই বসাতে হবে। রাজুটা না বসে রাজুর প্রোনাউন বসাতে হবে, দ্যাট হি। বোঝা গেল? এবার অ্যাম ইজ আর থাকলে তোমাকে ওয়াজ এবং ওয়্যারে বসাতে হবে। তাহলে হি এর পর ওয়াজ বা ওয়্যার কোনটা হয়? সিঙ্গুলারে হয় ওয়াজ আর প্লুরালে হয় ওয়্যার। মানে ব্যাপারটা দেখে নাও, WERE ওয়্যার যদি হয়, দেখতে পাচ্ছ, ওয়্যার যদি হয়, ওয়্যারে কটা লেটার আছে? 4টে লেটার আছে। আর WAS ওয়াজে কটা লাগে? 3টে লেটার আছে। মানে জানবে প্লুরাল বা একের বেশি বোঝালেই ওয়্যার হয়। আবারও বলছি, প্লুরাল বসালে, প্লুরাল যদি বোঝায় তাহলে কিন্তু ওয়্যার হয়ে যায়। রাজু নিশ্চয়ই একজন আছে, 50 জন নিশ্চয়ই রাজু নেই। তাহলে রাজু সেড দ্যাট হি ওয়াজ। এবার ড্রিঙ্কিংটাকে ড্রিঙ্কিং এর জায়গায় লিখে দাও, DRINKING, ড্রিঙ্কিং। ওয়াটারটাকে ওয়াটারের জায়গায় লিখে দাও, দেখো ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। রাজু সেড দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করে নিতে হবে। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমাকে পাস্ট কন্টিনিউয়াস করে নিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস কি? ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, হয় ওয়াজ হবে না হয় ওয়্যার হবে। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এটা করলাম। এবার এটা পারফেক্ট টেন্সে করি। প্রেজেন্ট পারফেক্টটা করলে কি হয় সেটাও একটু দেখে নিই। তাহলে সেন্টেন্সটা আমি লিখছি, রাজু সেড। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা করলে কি হয়? প্রেজেন্ট পারফেক্টের নিয়মই হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ। ঠিক আছে, তাহলে রাজু সেড আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্র্যাঙ্ক আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। ঠিক আছে, মানে ভার্বের V3 ফর্ম। এবার সবারই মধ্যে একটা খটকা আসছে, স্যার V1 V2 আর V3 এই ব্যাপারগুলো একটু বলে দিন তো স্যার। দেখো বলে দিচ্ছি, দেখো V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। শুধু কি প্রেজেন্ট ফর্ম না, এটাকে বলা হয় বেস ফর্ম বা ভার্বের ভিত্তি ফর্ম। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি? যেটা হয়ে গিয়েছিল। আর V3 মানে কি? এই ক্ষেত্রে সময় আটকে যায়, দেখে নাও, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আবারও বলছি, পাস্ট পার্টিসিপল। স্যার পাস্ট পার্টিসিপল মানে তো আমি জানি না। তাহলে পাস্ট পার্টিসিপল মানেটা কি দেখে নাও। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কোনো কাজ যখন সুসম্পন্ন হয় তখন সেটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আবারও লিখছি, কোনো কাজ যখন সুসম্পন্ন হয় তাকে পাস্ট পার্টিসিপল বলে।
বোঝা গেল? কোনো কাজ যখন সুসম্পন্ন হয়ে যায়, যখন কাজের মধ্যে কোনো রকম কোনো খামতি থাকে না, যখন কাজটা বেশ ভালোভাবে হয়েছে সেটা বোঝা যায়, তখন সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে বা সেটাকে V3 ফর্ম বলে। তাহলে ভার্বের V3 ফর্ম মানে কি? ভার্বের V3 ফর্ম মানে হচ্ছে এই যে এই সাইনটা দেখাচ্ছে এটাকে V3 ফর্ম বলা হয়, মানে কাজটা সুসম্পন্ন হয়েছে এবং কাজটা বেশ ভালোভাবে হয়েছে, এটাকে V3 ফর্ম বলা হয়। ঠিক আছে? যেমন ধরো আমি ওয়ার্ডটা লিখি, যেমন ডুটা হচ্ছে V1, ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ডু ডিড ডান। ঠিক আছে? ডু বা ডাজ, ঠিক আছে, দুটোই বলতে পারো। তো ডু মানে করা, ডাজ মানেও করা, ডিড মানে কি করেছিল, আর ডান মানে কি, মানে কাজটা করা সুসম্পন্ন হয়েছে বা হয়েছিল, এক্ষেত্রে সেটাকে ডান বলা হয়। বোঝা গেল? তাহলে এই জন্য V1, V2, V3 এবং এই ভার্বের যে ফর্মসগুলো আছে সেইগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা কোনো চাপের না, সব ভার্বগুলো ম্যাক্সিমাম ভার্ব দেখবে রেগুলার ফর্মে লেখা রয়েছে। রেগুলার ফর্ম মানে কি, ইডি যোগ করে লেখা রয়েছে। যেমন কি ওয়াচ, ওয়াচড, ওয়াচড, দেখো ওয়াচ, ওয়াচড, ওয়াচড, ইডি যোগ করা হয়েছে না, এই জন্য এগুলোকে বলা হয় রেগুলার ফর্ম। এগুলোকে কি বলা হয় বলো? রেগুলার ভার্ব বলা হয়। ঠিক আছে? আর ইররেগুলার ভার্ব কোনটা? ইররেগুলার ভার্ব হচ্ছে যেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেমন কি, যেমন হচ্ছে লিভ, এলইভি লিভ, এলইএফটি লেফট, এলইএফটি লেফট। লিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, লিভ মানে ছেড়ে চলে যাওয়া, আর লেট মানে কি, ছেড়ে চলে গিয়েছিল, আর লেট মানে কি, ছেড়ে চলে যাওয়াটা মানে তার সুসম্পন্ন হয়েছিল, মানে ভালোভাবে ছেড়ে চলে গিয়েছে। ঠিক আছে? যাই হোক না কেন, তো সেটাকে বলা হচ্ছে V3 ফর্ম। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় ইররেগুলার ফর্ম। এই ইররেগুলার ফর্ম খুব কমই আছে, ম্যাক্সিমাম সব রেগুলার ফর্মেই আছে। যারা ভার্বের V1 এবং V2 এবং V3, আমি টোটাল 1000টা ফর্মস বানিয়ে রেখেছি তোমাদের জন্য PDF ফর্মেটে। তোমরা চাইলে পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি তোমাদেরকে সেই ফর্মস দিয়ে দেবো পুরোপুরি হবে, এবং আমার স্পোকেন ইংলিশ ক্লাসে অ্যাডমিশন নেবে বা আমার কাছে পুরোপুরি শিখে নিতে পারো যে আমরা কীরকমভাবে সেই অ্যাপ্লাইগুলো করছি। ঠিক আছে? খুব কঠিন না, খুবই সহজ, এবং খুবই সহজের মাধ্যমে তোমাদেরকে আমি সমস্ত ভার্বগুলো শিখিয়ে দেবো, যাতে করে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ইংলিশে যখন তোমাদেরকে শিখতে হবে তখন পুরোপুরি ডিপে গিয়ে শিখতে হবে, ওপরে ওপরে শিখলে কিন্তু চলবে না। অনেকে ব্রোকেন ইংলিশ শেখানোর কথা বলবে, এই ইংলিশটাকে ভেঙে ভেঙে শিখতে হবে, এই বেশি গ্রামার শেখা যাবে না। কিন্তু একটা জিনিস বলো, গ্রামার না শিখলে তুমি প্রপার ইউজেজ ইংলিশের করবে কিভাবে, তাই না? সঠিকভাবে তো ইংলিশের প্রয়োগ করতে আমাদের জানতে হবে। তাহলে রাজু সেড আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, এই সেন্টেন্সটা চেঞ্জ করলে কি হবে? রাজুর জায়গায় তোমাদেরকে রাজুই বসাতে হবে। রাজু, এখানে সেটটা লিখবো নাকি টোল্ড লিখবো বলো? ঠিক বলেছো স্যার, কোনো অবজেক্ট তো নেই, তাহলে সেটটা সেটই লিখুন। রাজু সেড, এইটাকে কমার কোটেশনটা উঠিয়ে কি লিখতে হয় বলেছিলাম? ভেরি গুড, দ্যাট। এবার এইটা কোন টেন্সে আছে বলো? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কি করে বুঝবে? হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর V3 ফর্ম থাকবে। V3 ফর্ম এখানে ড্রাঙ্ক আছে, তো রাজু সেড দ্যাট কি লিখতে হবে? আবার রাজুটাই তো বসবে এখানে, রাজু না বসে কি বসাতে হবে বলো? এখানে হি বসাতে হবে, হি। এবার হি এর পর কি হয়? হ্যাভ হয় না হ্যাজ হয়? ঠিক বলেছো, হি এর পর হয় হ্যাজ। স্যার একটু বলে দিন ব্যাপারটা কোন ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ হয়, দেখে নাও। আই, ওই, ইউ, হি, শি, ইট আর দে। আই এর ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ হয়, ইউ হ্যাভ হয়, ইউ হ্যাভ হয়, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ। আচ্ছা, আর দের ক্ষেত্রে কি হয়ে যায় বলো? হ্যাভ হয়ে যায়। বা সিঙ্গুলার কোনো নাম যদি একটা যদি নাম বোঝায়, যেমন ধরো সমর্পিতা, সমর্পিতা বা সুজাতা, এই যে একটা একটা নাম বোঝাচ্ছে না, এই জন্য এক্ষেত্রে হ্যাজ হয়। কিন্তু আমি যদি বলি আবার সমর্পিতা অ্যান্ড সুজাতা, তখন কিন্তু হ্যাভ হয়ে যাবে। তাহলে যদি একটা সিঙ্গুলার যদি নাম বোঝায় তবেই কিন্তু হ্যাজ হবে। ঠিক আছে? বুঝতে পারছো যে এই ক্ষেত্রে রাজুর ক্ষেত্রে হি এর পর হ্যাজ কেন হয়েছে? তাহলে হি হ্যাজ। আবারও বলছি, বেশ একটা জিনিস দেখে নাও, হি হ্যাজ হবে না, কেন হ্যাজ হবে না সেটা বলি। দেখো, রাজু সেড, রাজু বলেছিল আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আই হ্যাভ ড্রাঙ্কটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? প্রেজেন্ট পারফেক্টে দেখতে পাচ্ছ, হ্যাভ বা হ্যাজ প্লাস V3। এটা চেঞ্জ করলে কোন টেন্সে করতে হয়? পাস্ট পারফেক্টে করতে হয়। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস V3। তো রাজু সেড দ্যাট হি, এবার হ্যাভটা কি হ্যাভ লিখবো বা হ্যাজ লিখবো? না, কেন লিখতে হবে হ্যাড? কারণ যেহেতু আমাদের নিয়ম বলে দেওয়া আছে যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে করতে হয় হ্যাড প্লাস V3, সেই জন্য আমাদের এখানে হ্যাড লিখতে হয়েছে। ঠিক আছে? আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম যে কেন ওখানে হি এর ক্ষেত্রে হ্যাজ হয় বা না হয়। তাহলে হি হ্যাড। এবার আমাদেরকে DRUNK, ড্রাঙ্ক
ওয়াটারই বসাতে হবে। এক্ষেত্রে ফাঁকিবার জিনিস, যেমন দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে নিজের ক্ষেত্রে আর মাথাতে মনে রাখার দরকার নেই যে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের V3 ফর্ম কি হয়, কারণ সেটা অলরেডি দেওয়াই থাকে। তাহলে হি হ্যাড কেন হ্যাড হয়েছে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি দেখতে পাচ্ছ, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 হয়, সেটা চেঞ্জ হয়ে গিয়ে হ্যাড প্লাস V3 হয়ে যায়। সেই জন্য এখানে হি এর পর হ্যাড হয়ে গেছে, ড্রাঙ্কটা ড্রাঙ্ক বসে গেছে, ওয়াটারটা ওয়াটার বসে গেছে, লাস্টে ফুল স্টপ বসে গেছে। কোটেশন কিন্তু দেওয়া যাবে না, আবার বলছি কোটেশন আর কমাটা উঠিয়ে আমি এখানে কিন্তু দ্যাট বসিয়েছি, ঠিক আছে। রাজু সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, ওকে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবার আমরা দেখে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার সবাইকে বলবো যারা যারা ভিডিওটা দেখছো তারা সঙ্গে সঙ্গে একটা কপি নিয়ে বসে থাকো এবং এগুলো রাইট ডাউন করো, কারণ এইগুলো একবার দেখার সঙ্গে সঙ্গে তুমি যদি একবার লিখে নাও না, তাহলে তোমার খুব সুন্দরভাবে বোঝা হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, প্রেজেন্ট পারফেক্ট করলাম, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে করব, তাহলে রাজু সেড I have been drinking water. I have been drinking water, মানে আমি জল পান করে যাচ্ছি, ঠিক আছে। এই যদি কোনো সেন্টেন্স এরকম যদি থাকে, তাহলে রাজু সেড। এবার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে কিনা কি করে বুঝবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে কি, হ্যাভ বা হ্যাজ কিছু একটা বসে, তারপর বিন বসে, তারপর ভার্বের পরে আইএনজি বসে, যেহেতু কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি, পারফেক্ট বলতে কি হ্যাভ বা হ্যাজ থাকে প্রেজেন্টের ক্ষেত্রে, তারপর বিন থাকে, তারপর ভার্বের পর আইএনজি থাকে, তারপর আদার্স যা কিছু থাকতে পারে, সেটা অবজেক্ট থাকতে পারে বা অন্য কিছু হোক না কেন। তাহলে এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্সে করতে হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি, হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে রাজু সেটটাকে জায়গায় তুমি কি লিখবে? রাজু লিখবে, সেটটাকে চেঞ্জ করে তোমাদের সেডই লিখতে হবে। তাহলে রাজু সেড, এইটাকে উঠিয়ে এই যে কমা কোটেশনের টোটালটাকে উঠিয়ে তোমাকে কি লিখতে হবে? এখানে দ্যাট লিখতে হবে, রাজু সেড দ্যাট। এবার রাজুর পরিবর্তে রাজুর নামটা তোমাকে কি বসতে হবে? প্রোনাউন। বারবার রাজু রাজু লিখলে হবে না, তাহলে হি, তাহলে আইটাকে চেঞ্জ করে তুমি এখানে হি লিখেছো। এইবার দেখে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড প্লাস ভিন হয়ে যায়। তাহলে হি এর পর আমি কি লিখবো? এখানে হ্যাড লিখবো। এই হ্যাডটা কিন্তু এখানে হ্যাড হয়ে গেছে। কেন হ্যাড হয়ে গেছে? কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বা হ্যাজ থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড থাকে, এই জন্য আমি এখানে হি এর পর হ্যাডই লিখে দিয়েছি। তারপর কি থাকে? তারপর বিন থাকে। তাহলে হ্যাডের পর বিনই লিখেছি আমি এখানে। তারপর কি থাকে? V1 থাকে। V1 মানে হচ্ছে ড্রিঙ্ক, DRINK, তার সঙ্গে INGও লিখতে হবে। এর ING বসিয়ে দিয়েছি, ড্রিঙ্কিং, বাস এই ওয়াটারটাকে এখানে বসিয়ে দাও। দেখো কত সুন্দর হয়ে গেল না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমাদেরকে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে করে নিতে হয়। আবার বলছি, রাজুটার আগে রাজুই বসে গেছে, সেটটার জায়গায় সেডি বসেছে, কমা কোটেশন এবং এই কোটেশনটা উঠিয়ে আমি এখানে দ্যাট বসিয়েছি। তারপর কি লিখেছি? তারপর এখানে রাজুর পরিবর্তে নামটা লিখতে হয়, সেই জন্য কি লিখেছি আমি এখানে? রাজুর পরিবর্তে কি বসাতে পারবে? আমাদেরকে হি বসাতে হয়, যেহেতু রাজু পুরুষ। এখানে সুস্মিতা থাকলে পরে সি বসাতাম, ঠিক আছে। তাহলে হি, এবারে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি করতে হয়? হ্যাড করতে হয়। তারপর বিনটা জায়গায় বিনই বসিয়েছি, ড্রিঙ্কিংটা জায়গায় ড্রিঙ্কিংয়ে বসিয়েছি, ওয়াটারের জায়গায় ওয়াটার বসি ফুল স্টপ দিয়ে দিয়েছি। দেখো ইজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের হয়ে গেছে। এবার আমরা পাস্ট ইনডেফিনিটে আসবো। তাহলে পাস্ট ইনডেফিনিটে আসতে গেলে আমাদের কি করতে হয়? একই রকম সেন্টেন্স দিয়ে আমরা দেখে নিই কি রকম ভাবে কি করতে হয়। তাহলে পাস্ট ইনডেফিনিট, তাহলে আমরা এরকম ভাবে সেন্টেন্সটা লিখছি যে রাজু সেড আই ড্র্যাঙ্ক ওয়াটার, মানে কি আমি জল পান করেছিলাম। জল কিন্তু খাওয়া যায় না, অনেকে আমরা জল খাবো জল আমরা খাই না, জল আমরা পান করি। খাই কোনটা? যেটা আমরা দাঁত দিয়ে চিবিয়ে দিই এবং গিলে দিই, সেটাকে আমরা খাই, ঠিক আছে। আর যেটা আমরা দাঁত দিয়ে চেবাই না, দাঁতের কোনো ফাংশন থাকে না, সেটাকে কিন্তু পান করা বলা হয়। যেমন কি সিগারেট কি করা হয় বলো? পান হয়। গাঁজা, এই জিনিসগুলো পান করতে হয়, এই জিনিসগুলো খাওয়া হয় না কিন্তু। এটাতে তো সিগারেট খাই ব্যাপারটা কিন্তু না, এটা পান করা হয়, ঠিক আছে। ধূম্রপান বলা হয়, তাই না? বেশ, যেটা দাঁতে কোনো কাজে লাগে না। তাহলে রাজুর জায়গায় আমি এখানে কি লিখবো বলো? রাজু লিখবো। এইবার এটা কোন টেন্সে আছে? এটা আছে তোমার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটে। এই দেখে না, পাস্ট ইনডেফিনিটে মানে কি ওয়াজ বা থাকলে থাকতে পারে, বা পাস্ট ইনডেফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট করতে হয়। পাস্ট পারফেক্ট কেন লিখেছি এখানে? স্ট্রাকচার লিখিনি কেন? কারণ এই স্ট্রাকচারটা অলরেডি আমি এখানে লিখে দিয়েছি। পাস্ট পারফেক্ট বলতে হ্যাড প্লাস V3, ঠিক আছে। তাহলে রাজুর জায়গায় রাজু লিখবো, সেটটাকে আমি কি লিখবো বলো? সেডই লিখবো।
কমার কোটেশনটা উঠিয়ে আমাদেরকে ড্যাট বসাতে হবে। তো রাজু সেড ড্যাট, মানে রাজু বলেছিল, দ্যাট মানে কি যে। এবার আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি জল পান করেছিলাম, আমি জল পান করেছিলাম। এই যদি সেন্টেন্সটা হয় পাস্ট ইনডেফিনাইটে, পাস্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট ইউজ করতে হয়। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি বলেছিলাম? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বলেছিলাম হ্যাড প্লাস V3। তাহলে রাজু সেড দ্যাট, তাহলে আয়ের পরিবর্তে কি লিখতে হবে তোমাকে? রাজু বলেছিল না ঘটনাটা, আমি তো বলিনি না, রাজু বলেছিল। তাহলে যেহেতু রাজু বলেছিল সেই রাজুর পরিবর্তে হি বসছে, রাজু বসে পরিবর্তে হি বসছে। এবার হি, তারপর কি বললাম বলো? প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। তাহলে হি হ্যাড, তাহলে ড্র্যাঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? তাহলে ড্র্যাঙ্কটা কি পাস্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্মটা কি ছিল? DRINK ড্রিঙ্ক, পাস্ট ফর্ম কি? DRANK ড্র্যাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সরি ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, DRUNK ড্রাঙ্ক। ঠিক আছে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, কে লিখে দিই ভালোভাবে রাখো। তাহলে আমাদের V3 ফর্ম, V3 ফর্ম, এটা V2 ফর্ম, এটা V1 ফর্ম। তাহলে আমাদেরকে V3 ফর্ম নিয়ে খেলতে হচ্ছে, তাই না? তাহলে V3 ফর্মটা হ্যাড প্লাস V3, তাহলে হি হ্যাড লিখে দিয়েছি। এবার এখানে ড্রাঙ্কের, এই ড্র্যাঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক। এই ওয়াটারটা এখানে বসিয়ে দাও, হয়ে গেল। তো দেখেন আমরা পাস্ট ইনডেফিনিটও করে দিলাম এটা, ঠিক আছে। এইবার আমরা চলো এর পরের সেন্টেন্সে আর কিভাবে কি করতে হয় সেটা একটু দেখে নিই। আবার একবার রিপিট করি, রাজুর জায়গায় রাজু, সেটের জায়গায় সেটি বসেছি, কমা কোটেশন উঠিয়ে আমরা দ্যাট বসেছি। রাজুর পরিবর্তে আমাদেরকে প্রোনাউনটা বসাতে হবে। রাজু রাজু বারবার বসালে চলবে না, প্রতিদিন মাংস ভাত খেলে চলবে না। রাজুর প্রোনাউনে আমরা রাজুর পরিবর্তে প্রোনাউনটা আমরা হি বসেছি। এরপর আমরা কেন বসেছি? হ্যাড কেন বসেছি বলো? কারণ যেহেতু পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের পাস্ট পারফেক্টে করতে হয়, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাড প্লাস V3, সেই জন্য হি এর পর হ্যাড লিখেছি। তারপর ড্রিঙ্ক, ড্র্যাঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, ওয়াটার, সেখানে ড্রাঙ্ক ওয়াটার বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে যদি আমাদের সিম্পল পাশে থাকে তাহলে আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে। ওকে, বেশ। এইবার একটু দেখে নাও যে আমাদের যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে কি করতে হবে। তাহলে একই সেন্টেন্স লিখছি আমরা। কেন একই সেন্টেন্স লিখে দেখো তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে রাজু সেড, কমা দিলাম নি কোটেশনের মধ্যে, কি লিখলাম? আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে কি? আমি জল পান করছিলাম। কোনো একটা কাজ যদি অতীতে চলছিল যদি বোঝায় তবে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়। আর বর্তমানে যে কাজটা চলছে, মানে তুমি এখন আমার ক্লাসটা করছো, তুমি এখন আমার ভিডিও দেখছো, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এই যে ভিডিওটা তুমি দেখছো এটা কিন্তু আমি এক সময় কি রেকর্ড করে রেখেছিলাম। তাই আমি রেকর্ড করছিলাম, একটা সময় আমি কি আমার কাজটা একটা সময় চলছিল, অতীতে কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, কাজটা কিন্তু চলছিল, এটাকে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়। এবার এই ভিডিওটা দেখা হয়ে যাবে, তোমার সম্পূর্ণভাবে বোঝা হয়ে যাবে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয়। মানে বর্তমানে যেই কাজটা সুসম্পন্ন হয়ে যায় সেটাকে প্রেজেন্ট পারফেক্ট, এবং তার ফলটা কিন্তু বর্তমানে আছে। মানে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফলটা বর্তমানে আছে। কারণ আমরা এই ন্যারেটিভ সেন্টেন্স দেখে পরে ন্যারেটিভ সেন্টেন্সের ফলটা তোমার বর্তমানে থাকবে, তুমি পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেল? বেশ, এবার দেখো রাজু সেটটাকে চেঞ্জ করে কি লিখতে হবে আমাদেরকে? রাজু লাজু লিখবো, সেটটার জায়গায় আমরা সেডি লিখবো, কমা কোটেশনটা উঠিয়ে কি লিখতে হবে বলো? দ্যাট লিখতে হবে। তোমরা অলরেডি জানো এটা কি লিখতে হয় না লিখতে হয়, অলরেডি জেনে গেছো। আবার কি লিখ? আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করছিলাম। তা আমিটা কে? রাজু বলেছিল আমি জলপান করছিলাম, মানে আমি তো জলপান করছিলাম না, এটা রাজু বলেছিল, মানে রাজু জলপান করছিল। তাহলে রাজুটা তো আবার লিখবে কি? লিখবে না, কি লিখতে হবে? হি লিখতে হবে। এবার ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটারটাকে কি বলা হয় বলো? পাস্ট কন্টিনিউয়াস। কি করে বুঝবো পাস্ট কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ বা ওয়্যার কিছু একটা থাকবে, হয় সেটা ওয়াজ থাকবে, না হয় সেটা ওয়্যার থাকবে, তারপর ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ওয়াজ বা ওয়্যারের মধ্যে কিছু একটা আছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি করে বুঝবো? দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে হি এর পর কি লিখবো? হি এর পর কি লিখবো? এখানে দেখো না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওটা লিখছি দেখে দেখে হ্যাড, দেখো হি এর পর হ্যাড লিখলাম। এরপর কি করতে হয়? এরপর বিন লিখতে হয়, তাহলে হি হ্যাড বিন। দেখো তুমি অনেকটা পেরে গেলে, ঠিক আছে। এবার আমাদের V1 কি? ড্রিঙ্ক হচ্ছে V1, তাহলে DRINK ড্রিঙ্ক লিখলে, তারপর আইএনজি লিখলে, ড্রিঙ্কের সঙ্গে আইএনজি, ড্রিঙ্কিং, বাস, তারপর ওয়াটার লিখে দাও, বাস, ক্লিয়ার। তো রাজু সেড দ্যাট হি হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, এই তো ক্লিয়ার। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম তোমাদেরকে বলে দিলাম। আবার বলছি রাজুর জায়গায় রাজু বসিয়েছি দেখে দেখে, সেটটা দেখে দেখে সেট বসিয়েছি, কমা কোটেশন উঠিয়ে আমরা দ্যাট বসিয়েছি। আবার এখানে সাবজেক্টটা আই আছে না, কিন্তু ব্যাপার হচ্ছে আমি ড্রিঙ্কিং জল পান করছিলাম, কিন্তু আমি বলছি না, এটা রাজু বলেছিল। যেহেতু রাজু বলেছিল রাজুটাকে আবার আমরা প্রোনাউনে নিয়ে আসলাম, হিতে বসিয়ে দিলাম।
তাহলে হি বসিয়ে দিলাম। এবার যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে কি করতে হয় আমাদেরকে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? হ্যাড, সরি হি এর পর আমরা লিখেছি হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়াটার, মানে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলোকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস কিন্তু ক্লিয়ার। এবার আমরা দেখে আসবো পাস্ট পারফেক্ট। আপনাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো হয়ে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবার দেখে নিই সেন্টেন্সটা কি হতে পারে। আচ্ছা, তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে বুঝবো? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক। আমি জলপান করছিলাম, আমি জলপান করেছিলাম, আমি জলপান করেছি, সেন্টেন্সগুলো তো এরকমই না? এটাকেই তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তাহলে আবার সেন্টেন্সটা লিখছি, একই সেন্টেন্সটা বারবার করে লিখছি তোমাদের জন্য, দেখে নাও। রাজু সেড, কারণ একটা বুঝলেই তোমরা বাকি সব বুঝে যাবে। একটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে বাকি কিন্তু একটাও বুঝতে পারবে না। তাহলে এটাকে ভালো করে ঝেড়ে একদম মুখস্থ করে নাও, বুঝে নাও। মুখস্থ করতে বলছি না, বুঝতে বলছি, কারণ একবার বুঝলে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রাজু সেড, এবার কি লিখছি দেখে নাও। পাস্ট পারফেক্টে তোমাদের লিখতে হবে। পাস্ট পারফেক্টে কি লিখতে হবে? আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, মানে আমি জলপান করেছিলাম, মানে আমার জলপান করাটা অতীতকালে সুসম্পন্ন হয়ে গেছে, বাস খতম, খাল্লাস। এবার এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তোমাকে চেঞ্জ করতে কি হবে? রাজুটার জায়গায় তোমাকে রাজু লিখতে হবে, রাজু। সেটের জায়গায় তোমাদের সেট লিখতে হবে, কমা কোটেশনের জায়গায় উঠিয়ে দিয়ে তোমাদেরকে কি লিখতে হবে এখানে বলো? দ্যাট লিখতে হবে। তা রাজু সেট দ্যাট। এবার যেহেতু রাজুই গল্পটা বলছিল সেখানে রাজুটাকে কি লিখলাম আমি এখানে বলো? হি লিখলাম, হি। এবার হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কোন টেন্সে আছে? হ্যাড, মানে বুঝতে পারছো এই যে দেখতে পাচ্ছ তোমরা পাস্ট পারফেক্টে হ্যাড, তারপরে V3 হ্যাড দেখতে পাচ্ছ, তারপরে V3 দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি থাকে পাস্ট পারফেক্ট থাকলে কি করতে হয়? পাস্ট পারফেক্টে রাখতে হয়, মানে চেঞ্জ করতে নেই। পাস্ট পারফেক্ট থাকলে ফাঁকিবাজি সবচাইতে বলছি, আবার বলছি, এই ন্যারেশন চেঞ্জটা ফাঁকিবাজি দিয়ে যাবে। পাস্ট পারফেক্ট থাকলে আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্টে লিখতে হবে, কোনো অপরিবর্তনীয়। আবার লিখছি অপরিবর্তনীয়, মানে কি আনচেঞ্জেবল, কোনো চেঞ্জ হবে না। তাহলে হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, দেখে দেখে যেমন আগে তেমনি লিখে দাও। তাহলে হ্যাড লিখলাম, হ্যাডের জায়গায় হ্যাড লিখলাম, যেহেতু পাস্ট পারফেক্ট আছে সেখানে আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা বলছি হ্যাড থাকলে পরে তোমরা কিন্তু হ্যাডই লিখবে, কোনো চেঞ্জ করবে না। আবার V3 আছে, V3 বসে গেছে, হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটারের জায়গায় ওয়াটার বসে গেছে, দেখো আমাদের হয়ে গেল। ক্লিয়ার? তাহলে পাস্ট পারফেক্ট থাকলে পরে আমাদেরকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। এবার লাস্টে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হয়, তাহলে সেটা একটু জেনে নিই। ইরেজ করছি, আবার সে একই সেন্টেন্সেই লিখছি যাতে করে তোমাদের খুব বুঝতে সুবিধা হয়। তো রাজু সেড নিয়ে কোটেশনের মধ্যে লিখছি আই। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার। এবার সিন্স মর্নিং থাকুক না থাকুক সেটা আলাদা কথা, তাহলে তুমি দেখে নাও যে কীভাবে কি করতে হচ্ছে। তা রাজুর জায়গায় কি লিখবো আমরা? রাজু লিখবো। সেডের জায়গায় আমরা কি লিখবো? সেড লিখবো। কমা কোটেশন উঠে আমাদের কি লিখতে হবে বলো? এখানে দ্যাট লিখতে হবে। এবার আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, মানে আমি জলপান করে খেতে থাকছিলাম, মানে আমি অতীতে জলপান করছিলাম একটা সময় পর্যন্ত, একটা সময় থেকে সময় ধরে, ঠিক আছে? তাহলে রাজু সেড দ্যাট। এবার এখানে রাজু যেহেতু বলছে কথাটা, রাজুর পরিবর্তে আমাদের কি লিখতে হবে বলো? হি লিখতে হবে। এবার দেখে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, মানে এক্ষেত্রে এটাও কি অপরিবর্তনীয়। ওকে, অপরিবর্তনীয়। তাহলে হি এর ক্ষেত্রে কি হবে? হ্যাডটা হ্যাডের জায়গায় বসবে, বিনটা বিনের জায়গায় বসবে, ড্রিঙ্কিংটা ড্রিঙ্কিং এর জায়গায় বসবে, আর ওয়াটারটা ওয়াটারের জায়গায় বসবে। হি হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, কারণ সে জলপান করে খেতে থাকছিল, তাই না? বেশ, এইবার আমাদের এই অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পুরোপুরিভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার যদি এর ক্ষেত্রে আর কোনো সমস্যা তোমাদের আশা করি নেই, কারণ এরভাবে আমি কতগুলো তোমাদেরকে এক্সারসাইজ দিচ্ছি, 5টা এক্সারসাইজ দিচ্ছি, তোমরা একটু খাতায় করো, তো তোমরা নিজেরা বুঝে নিতে পারবে যে তোমাদের কতটা ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? তাই আমি 5টা এক্সারসাইজ দিচ্ছি, একটু করো। দেখো, নাম্বার 1, I told, সরি আই লিখছি না, আমি এখানে লিখছি ইমান told I want pizza. ওকে, নেক্সট নাম্বার 2, দেবু said to me, সেড আছে, তাহলে কি করতে হবে? অবজেক্ট আছে, কি করতে হবে? টোল্ড করে দিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। দেবু সেড টু মি
তরুণ প্লেড ক্রিকেট। দেবু বলেছিল যে তরুণ ক্রিকেট খেলেছিল, এটা কিন্তু পাস্টে বলা হচ্ছে, সিম্পল পাস্টে ইউজ করেছি। ঠিক আছে, তাহলে সিম্পল পাস্ট হলে কোনটা করতে হয় জানো তোমরা ভালোভাবে? সিম্পল পাস্ট দেখতে পাচ্ছ, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট রাখলে পাস্ট পারফেক্ট করতে হয়, যেটা মানে কি হ্যাড প্লাস V3। ইয়েস, তোমরা ভালোভাবে পারবে। নেক্সট দেখো, তরুণ said I am playing cricket। ঠিক আছে, তরুণ সেড আই এম প্লেইং ক্রিকেট, তাহলে এটা কোন ক্ষেত্রে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তা তোমাদের পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। নেক্সট নাম্বার 4 দিয়ে লিখছি, রূপা said I was buying a পিয়ানো। রূপা বলেছিল কি যে আমি একটি পিয়ানো কিনছিলাম। ঠিক আছে, নেক্সট নাম্বার 5, সুতপা said I had eaten an apple। তা সুতপা বলেছিল কি বলেছিল? যে আমি একটি আপেল খেয়েছিলাম। ঠিক আছে, মানে আমার আপেল খাওয়াটা সুসম্পন্ন হয়েছিল। ঠিক আছে, I ate an apple মানে আমি একটা অ্যাপেল খেয়েছিলাম, মানে আমার কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু I had eaten an apple মানে কি আমি একটি আপেল খেয়েছিলাম, মানে অতীতে কাজটা সুসম্পন্ন হয়ে যাওয়াকেই পাস্ট পারফেক্ট বলা হয়। তাহলে এই পাস্ট এক্সারসাইজ দিলাম, তোমরা এটা খাতায় করো, নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতটা ভালোভাবে ন্যারেশন চেঞ্জ বুঝেছো। তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ডিসকাস করেছি, এরপরে আমাদের ন্যারেশন চেঞ্জের পার্ট 2 আসবে, যে ক্ষেত্রে এটা আমাদের বেসিক ক্লাস ছিল। এরপর পার্ট 2তে আমরা অ্যাডভান্স লেভেলে করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, উইশ বোঝালে কি হয়, এই ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের কোন ক্ষেত্রে কি কি করতে না করতে হয়। আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত টোল্ড করতে হয়। কেন টোল্ড করতে হয়? ওখানে সেট থাকলে তোমাদের যদি অবজেক্ট দেখো তবে কিন্তু করবে, নাহলে কিন্তু সেটটা সেটই লিখে দেবে, বা যদি টোল্ড থাকে তাহলে সেটাকে টোল্ডই লিখতে হবে। বেশ, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ শেয়ার করলেই তোমার গ্রোথ হবে। তুমি যখনই অপরের সঙ্গে কোনো কিছু শেয়ার করবে এডুকেশনাল সম্পর্কে, সেও কিছু জানতে পারবে, তারও একটু হেল্প হবে, এবং সর্বোপরি তোমার নিজের একটা পরিতৃপ্তি পাবে যে না আমি ওর হেল্প করেছি, তাই না? আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। তাই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে তোমরা নিজেদের মতামত জানাও যে এই যে কোশ্চেনগুলো আমি লিখেছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো কি হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো, লাইক বাটনটাকে মানে ভেঙে দাও, লাইক বাটনটাকে ভেঙে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, সাবস্ক্রাইব বাটনটিকে খেলো। সাবস্ক্রাইব বাটনটা কি করবে জানি না, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু যাতে হয়ে যায় এটা তোমাদেরকে আমি বলছি, কারণ তোমাদের একটা ভালোবাসা আমাকে আমার পরবর্তী ক্ষেত্রে অনেকটা সাপোর্ট তোমাদের কাছ থেকে আমি পাবো, এই আশা নিয়ে এই ভিডিওসগুলো তোমাদের কাছে আমি করছি। তাই আবারও বলছি, কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং কেমন লাগলো ন্যারেশন চেঞ্জ সেটা কিন্তু তোমরা ভুলবে না। এর পরবর্তী ক্লাস আমরা অ্যাডভান্স লেভেলে ন্যারেশন চেঞ্জ শিখবো, তার জন্য তোমরা সবাই সাথে থাকো এবং জুড়ে থাকো চ্যানেলের সঙ্গে, কারণ তোমরা সবাই আমার পরিবার। নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো, নিজেকে খুব ভালো থাকতে হবে এবং আমাদের শিখতে হবে, কারণ শেখা মানেই জীবনের বিকাশ।